সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশের বিশেষ একটা পরিস্থিতিতে আজ আমরা আপনাদের সামনে এসেছি। আমাদের অতিথি আহকামুল্লাহ। আহকামুল্লাহ 90-এর গণ বিপ্লব, গণ অভ্যুত্থানের প্রথম সারির সৈনিকদের একজন, আবৃত্তি শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক। আহকামুল্লাহ, আজকে আমরা কিন্তু আগে নানা প্রস্তুতি ছিল, আমরা নানা বিষয়ে কথা বলবো, কিন্তু আজকে একটাই বিষয় সামনে, আমাদের সব কান্না, আমাদের সব ক্রোধ, আমাদের সব বিশ্বাসের বাইরে যে ঘটনাটা ঘটেছে। বাংলাদেশের জন্ম বাড়ি ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, সেটা গুড়িয়ে দেওয়া হয়েছে। আকামুল্লাহ, আপনার কেমন লাগছিল যখন ঘটনাটা দেখছিলেন আপনি? বাড়ি ভাই, আসলে এমন একটা প্রশ্ন করলেন। আহ, এই প্রশ্নের কি উত্তর দিব জানি না। আমি আহ, আমি আসলে কাঁদছিলাম অঝরে। আমি যখন মোবাইলেই লাইভে দেখছিলাম, লাইভ হচ্ছিল, বেশ কয়েকটা টিভি চ্যানেলে লাইভ হচ্ছিল, প্রথম আলোরও লাইভ হচ্ছিল। তো এরপরে আমি আহ, এখানে টিভি ছাড়লাম। টিভিতে যেই চ্যানেলগুলোতে লাইভ হচ্ছিল সেগুলো দেখছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছিল যে আহ, এই বাড়িটা তো 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, কিন্তু বাড়িটা অক্ষত ছিল। এবং ওই বাড়িটার সামনে দাঁড়িয়ে মানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে শপথ নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানুষ একত্রিত হয়েছে। ওই বাড়িটার সামনে দাঁড়িয়ে মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামের শপথ নিয়েছে। সেই বাড়িটাকে 1975-এর পরে এসে 2025-এ ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে। এটা তো আর অন্য কিছু, এটার আর অন্য কোনো মানে নেই। এটার একমাত্র মানে হচ্ছে যে যারা বাংলাদেশটা বিশ্বাস করে না, যারা মনে করে যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়াটা ভুল ছিল, যারা মনে করে 1971-এ বাংলাদেশের জন্ম পাকিস্তানের বিভক্তি, তারা কাজটা করেছে। তো যখন দেখছিলাম তখন আমার কাছে, মানে, আই এম সরি বাড়ি ভাই, আমি একটু আহ, আসলে আবেগটা ধরে রাখতে পারছি না। আমি জানি না আপনার এটা এখন লাইভ হচ্ছে বোধহয়। তো আমি 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 জানি না আসলে ওই ওই এই অনুভূতি আমি ব্যাখ্যা করতে পারবো না। আমার বাবার মৃত্যু, আমার মায়ের মৃত্যু, আমার ছোট ভাই কয়েকদিন আগে মারা গিয়েছে, কোনো কিছুই আমাকে এভাবে কাঁদায়নি। 32 নম্বর যখন আবার ভেঙে দেয়া হলো, 5 আগস্টে 32 নম্বরে আহ আগুন দেয়াকে আমি যদি আক্রোশ হিসেবেও ধরি, কিংবা আমি যদি একটা আন্দোলনের বিজয়ী জনতার প্রতিক্রিয়া হিসাবেও ধরি, যদিও সেটি ঠিক নয়, আজকে ধানমন্ডি 32 ভেঙে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জন্মের ইতিহাস, যেই বাড়িটিতে বাংলাদেশের জন্ম হয়েছিল, যেই বাড়িটাতে বাংলাদেশের স্বপ্নের জন্ম হয়েছিল, সেই বাড়িটাকে গুড়িয়ে দেওয়ার সঙ্গে বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ইঙ্গিত দেয়। যে উত্থানের ইঙ্গিতের কথা আমরা গত 5 আগস্টের
আগে থেকে বলছিলাম 5 আগস্টে 32 নম্বর পুড়িয়ে দেয়া, আজকে পুনরায় এটাকে গুড়িয়ে দেয়া, এর ভেতর দিয়ে রাজনীতির সমীকরণটা খুব স্পষ্ট হয়ে গেল। আমার যা অনুভূতি, আমার ধারণা বাংলাদেশের প্রায় সকল মানুষের একই অনুভূতি। আকামুল্লাহ, আমি একটু বলি পেছনের কিছু ঘটনা। আমি 80-র দশকে যখন বাংলাদেশটা পায়ে হেঁটে ঘুরি মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহের জন্য, আমি যখন ঢাকায় আসি, তখন আমি ওই বাড়িটা দেখতে গিয়েছিলাম। তখন আমার বাড়িটা দেখে প্রথম অনুভূতি হয়েছিল যে এই ধরনের একটা সাধারণ বাড়িতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এ ধরনের সাধারণ বাড়িতে কিভাবে উনি ছিলেন, এটা নিরাপত্তার কারণে এটা বাস্তব ছিল না। কিন্তু পরে তো আমরা বিভিন্নভাবে শুনেছি ওনার বক্তব্যগুলো, উনি মনে করতেন ওনার নিরাপত্তার মূল কাঠামোই হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং তাকে কেউ হত্যা করতে পারে না এমন এক বিশ্বাস থেকে উনি ছিলেন। এবং বাংলাদেশের যত ঘটনা বলি 75-এর আগে পরে নানা করে, আজকে একটা ছবি আমি দেখতেছিলাম, অনলাইনে এসেছে। ছবিটা এরকম, দেশ স্বাধীন হয়ে গেছে, সারা দেশে মানুষ ঢাকা আসছে এবং বঙ্গবন্ধু বাড়ি দেখতে যাচ্ছে এবং বঙ্গবন্ধু বাড়ির সামনে দাঁড়িয়ে দোয়া করতেছে যে আল্লাহ, আমার বঙ্গবন্ধু বেঁচে আছে কিনা আমরা জানি না, বঙ্গবন্ধু কবে আসবেন, এইভাবে সে দোয়া করছে। সেই বাড়িটা জাদুঘর করা হয়েছিল। 75-এর শক্তি সেই বাড়িটা ধ্বংস করে নেই। রক্তাক্ত সিঁড়ি ছিল, বঙ্গবন্ধু ব্যবহার্য সমস্ত বিষয়গুলো ছিল। যে যে জাদুঘরটা তৈরি হয়েছিল, বাংলাদেশে বিশাল একটা সম্পদ ছিল এই জাদুঘরটা। সেই স্মৃতিগুলো সব ধ্বংস হয়েছে 5ই আগস্ট। এবং আজকে যারা ধ্বংসটা করেছে, আমি অনলাইনে শুনছিলাম তাদের বক্তব্য, সেখানে তারা বলছিল যে 5ই আগস্টে এটা করা উচিত ছিল, তারা এটা করে নাই, ভুল করেছে তারা। এবং আজকে যে এটা করতে পারবে এটা তারা ভাবে নাই, এবং বলছিল যে বুলডোজার কারা সরবরাহ করেছে, কোন কর্মকর্তা বারবার যোগাযোগ করছিল যে এই এই বুলডোজার ঢুকবে না, ওই বুলডোজার চেঞ্জ করতে হবে, এইভাবে বুলডোজার বারবার বদল করা হচ্ছিল। এবং আমি আমি একটু সরকার আছে কিনা, বা সরকার থাকলে সরকারের সমর্থন ছাড়া এই বাড়ি ঘটনার বাড়ি বাড়ি ভাই, আমি আমি একটু বলি। আপনি তো ঢাকায় এসে প্রথম 32 নম্বরে আসা এবং আপনার ওই বাড়িটা দেখার অনুভূতির কথা বললেন। আমি আপনাকে এটুকু বলি, 5 আগস্টে তো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আগস্টের 3 তারিখে বাংলাদেশ টেলিভিশনের 15ই আগস্টের একটা অনুষ্ঠানের জন্য ও ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনী থেকে কয়েকজন আবৃত্তি শিল্পীকে দিয়ে পাঠ করানো হবে, আমাকেও বলা হয়েছিল। এবং ওই দিন আমি ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে 3 তারিখে বিকেলের দিকে আমি যাই এবং অসমাপ্ত আত্মজীবনী থেকে দুটো অংশ পড়ি এবং কারাগারের রোজনামচা থেকে দুটো অংশ পড়ি। তো আমার সঙ্গে সবসময় আমার যে ছেলেটা থাকে, কারণ আপনি জানেন যে আমার তো 2002-এর অপারেশন ক্লিন হার্টের পরে টর্চারে আমার মানে বহু রকম শরীরের সমস্যা হচ্ছে। তার মধ্যে হচ্ছে আমি ওজন ক্যারি করতে পারি না, আমাকে 1 কেজির উপরে ওজন হাতে ক্যারি করতে না করা হচ্ছে। বই খাতা মিলিয়ে অনেক জিনিস ছিল। আমার সাথে যে ছেলেটা, ওকেও আমি অনুরোধ করলাম এবং 32 নম্বরে ঢুকতে দিল। বিটিভির ক্যামেরায় রেকর্ডিং হচ্ছিল। আমার আহ, সাথে যে ছেলেটা, যার কাছে আমার বই মোবাইল গুলো ছিল, ও আমার মোবাইলে ওই দিন কিছু ছবি তোলে এবং আমার আবৃত্তিটা ভিডিও করে। 3 আগস্ট 2024, 4 তারিখ, 5 তারিখে তো আর কিছু নেই, 5 তারিখে তো পুড়িয়ে দেওয়া হলো। এটা আসলে এবং বিটিভির ক্যামেরায় ধারণ করা যে জিনিসগুলো ছিল সেগুলো তো পরের দিনই 5 তারিখের পরেই বিটিভি সেগুলো তাদের আর্কাইভ থেকে ফেলে দিয়েছে। আমার মোবাইলে তোলা ওই ছবিগুলো হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ জীবন্ত ছবি। আমি আজকে সেটা ফেসবুকে দিয়েছি। 3 আগস্টের সন্ধ্যায় আহ, ওই ছবিগুলো তোলা। ওই দিন আমার কাছে 32 নম্বরে দাঁড়িয়ে, এর আগে অনেকবার গিয়েছি,
ওই দিন একটা ভিন্ন অনুভূতি ছিল। ওই অনুভূতিটা এরকম ছিল যে শেখ হাসিনার লেখা আহ, আমার পিতা শেখ মুজিব, এই বইতে উনি প্রথম 87 সালে এরশাদ সরকার তাকে যখন গ্রেফতার করে এবং ধানমন্ডি 32 নম্বরে বন্দি করে রাখে, এবং ধানমন্ডি 32 নম্বরটা উনি যখন নিজ হাতে পরিষ্কার করেন 75 থেকে 87, 12 বছর পরে, ময়লা ধুলা পরিষ্কার করে সবকিছুকে গোছান, এবং ওই দিন উনি বলেন যে এটাকে উনি জাদুঘর করে দিবেন। ওই সময় ওই বইটাতেই উনি লেখেন, এবং পরবর্তীতে এটা জাদুঘর করে দেওয়া হয়। এই বাড়িটা কিন্তু আর শেখ হাসিনার বাড়ি নয়, নেই। এই বাড়িটা কিন্তু রাষ্ট্রের, এই বাড়িটা জাদুঘর, এই বাড়িটা ইতিহাস। সুতরাং এটা আহ, নিশ্চিত যারা ভেঙেছে, যারা আহ, 5 আগস্ট পুড়িয়েছে, কিংবা আজকে 5 জানুয়ারি যারা ভেঙে দিল, তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি, রাজনৈতিক কি ফায়দা হাসিলের জন্য তারা করলো, সেগুলো সবই আমাদের কাছে পরিষ্কার। শুধু এইটুকু বলতে চাই যে কোনো কাঠামো ভেঙে দিয়ে ইতিহাস তো মুছে ফেলা যায় না। আর পৃথিবীর সকল দেশে ইতিহাসগুলো বিভিন্ন সময় যারা দায়িত্বে থাকে তাদের মতো করে লেখবার চেষ্টা হয়, কিন্তু ইতিহাসের কোনো পাতাই কিন্তু মুছে যায় না। 75-এর 15ই আগস্টের পরে 21 বছর সংগ্রাম করে 1996 সালে আবার মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে ক্ষমতায় আসার জন্য 21 বছর সংগ্রাম করতে হয়েছিল। আর 5 আগস্ট, 5 জানুয়ারি, 5 ফেব্রুয়ারি, 6 মাস। আজকের ঘটনা কিন্তু বাংলার মানুষকে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশের ব্যাপারে ঐক্যবদ্ধ করে দিল। এবং আমি নিশ্চিত করে বলি যে খুব দ্রুত বাংলার মানুষ রাজপথে নেমে আসবে। এই 5 জানুয়ারি যারা 5 আগস্টের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে বলে ভাবছে, তাদের কবর রচনা হলো। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আমি সংস্কৃতি কর্মী, আমি রাজনীতির কর্মী, কিন্তু আমি এইটুকু শুধু বুঝি যে সংস্কৃতি কর্মী হিসেবে আমি যে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি ঘুরে বেরিয়েছি, সাধারণ মানুষের অনুভূতি আমি যা জানি, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশে কেউ কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। এখন যারা ক্ষমতায় আছে তারা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এটা আজকে সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে, এবং আজকেই তাদের কবর রচিত হয়েছে। বাকিটা সময়ের ব্যাপার। মানুষ যে কোনো সময় রাস্তায় নেমে আসবে, এবং তারপরে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশটা আমরা ফিরে পাবই। আরো কিছু এই রক্ত ঝরবে। ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া রিপোর্ট আমি দেখছিলাম। ওই মিডিয়া রিপোর্টে যাদের বক্তব্য নেওয়া হচ্ছে, যারা ভাঙচুরের সাথে জড়িত, ধ্বংসের সাথে জড়িত, তারা বলার চেষ্টা করছে এই ঘটনাটা তাদের আবার ঐক্যবদ্ধ করেছে। অনেকে মনে করেছিল তারা বিভক্ত হয়ে গেছে, তারা যে বিভক্ত হয়নি, আজকে সেটা তারা আবার প্রমাণ করেছে। একটা তো প্রত্যেকটা ঘটনার সঙ্গে যারা জড়িত থাকে তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব ভাষ্য থাকে। আত্মপক্ষ আত্মপক্ষ হ্যাঁ, এটা হচ্ছে তাদের ভাষ্য যে তাদেরকে ঐক্যবদ্ধ করেছে। কিন্তু 5 আগস্টে কয়েক লাখ মানুষ ঢাকা শহরের রাস্তায় ছিল, আর আজকে হাজার খানেক মানুষও ছিল না। সংখ্যাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না যদিও, কিন্তু গণমানুষের সম্পৃক্ততা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সত্য যে 5 আগস্টে যখন নাকি বাংলাদেশের
সাধারণ মানুষ শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট সরকার মনে করে রাস্তায় নেমে এসেছিল, তারা বুঝতে পারেনি যে এটি মুক্তিযুদ্ধ বিরোধী উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর একটি ষড়যন্ত্রের ফল হচ্ছে 5 আগস্ট। আজকে তাদের কাছে স্পষ্ট। আরো কিছুদিন আগে থেকে, অল্প কিছুদিন পর থেকেই, 5 আগস্টের খুব অল্প সময় পর থেকেই এটি স্পষ্ট হতে শুরু করেছে। আজকে একেবারে স্পষ্ট। সুতরাং যারা ক্ষমতায় থাকে তাদের ভাষা তো মিডিয়া প্রচার করে। আজকে তো মিডিয়াগুলোকে গত 16 বছর ধরে দেখেছি, আবার আজকেও তাদের যা প্রচার করলো তা দেখলাম। তারা যেভাবে করে জুলাই আগস্টের আন্দোলনের বিভিন্ন ফুটেজ গুলো, বিভিন্ন ছবি চিত্রগুলো সামনে নিয়ে এসে তারপরে আজকের ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে ফেলার যে জাস্টিফিকেশন দেবার চেষ্টা করেছে মিডিয়াগুলো। আপনি নিজে সাংবাদিক ছিলেন, আপনি জানেন বাংলাদেশের জনগণের কাছে কিন্তু এই সাংবাদিকতার কিংবা আজকের যে সংবাদ যারা প্রচার করছে তাদের কিন্তু জবাবদিহি করতে হবে। আপনি একজন নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। আমরা যখন 90-এর আন্দোলনে একদমই কৈশোর উত্তীর্ণ তরুণ আন্দোলনটা করছি, ওই সময় আপনি আমাদেরকে দেখেছেন, আমরাও আপনাদেরকে দেখেছি। ওই সময়ের সাংবাদিকদের ভূমিকা আর আজকে সাংবাদিকরা, যেই সাংবাদিকরা এইগুলো প্রচার করছে, তাদের ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ। আমি একটা বিষয় এখানে শেয়ার করি সবার সাথে। এটা বক্তব্য হচ্ছে, ওনার নাম হচ্ছে ফিরোজ আহমেদ। ফিরোজ আহমদ, উনি হচ্ছেন সংবিধান সংস্কার কমিটির সদস্য। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, আজকে যারা যারা এই কাজটি করেছে, যারা যারা এই কাজে উস্কানি দিয়েছে, সেই যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। বৈধ হিসেবে মনে করেন এমন একটি সরকার অস্তিত্ব থাকলে কোনো ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেয়া কিংবা ভাঙচুর সন্দেহভাবে ফৌজদারি অপরাধ। আজকে যারা এই কাজটি করেছে, যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। ফিরোজ আহমদ আরো বলেছেন, অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ দিতে হবে, এদের বিচার করা। বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, ঘোষণা দিয়ে যে ভাঙা যায়, তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না। বুলডোজার বাহিনীর মাঝেও পেশিবাদী ঔদ্ধত্যের সব উপসর্গ দেখা যাচ্ছে। রাজনৈতিকভাবে এরা যদি সফল হয়, বাংলাদেশ কয়লা হয়ে যাবে। আমার আশা এরা ব্যর্থ হবে। এই লোভী ও বর্বর মানুষগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না। এখানে স্পষ্ট দেখেন, সংস্কার যাদের কমিটিগুলোর কমিটির সদস্য, তাদের অনেকের মাঝে একটা হায় হায় পরিস্থিতি তৈরি হয়েছে যে আমি এইটা আমি আপনাকে আমি আমি বাড়ি ভাই একটা কথা বলি। উনি যে কথাগুলো লিখেছে একদমই মানে যৌক্তিক প্রশ্নগুলো উত্থাপন করেছে। আমি যদি আরো সহজ করে বলি, একদমই দৃশ্যমান যা ছিল আমাদের কাছে, ওখানে সেনাবাহিনীর লোকজন ছিল, পুলিশের লোকজন ছিল, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজনগুলো ছিল। তাদের সামনে ঘোষণা দিয়ে একটি কাঠামো ভেঙে ফেলবে আর তাদের সংশ্লিষ্টতা নাই এটা আমরা ধরে নিব, এটা তো হয় না। সুতরাং এটি রাষ্ট্র ক্ষমতায় যারা আছে এবং তাদেরকে যারা সহযোগিতা করছে, তাদের প্রত্যেকের চরিত্রগুলোকে আমাদের সামনে উন্মোচন করেছে। আজকে লুৎফর রহমান লিটন একটা ছোট্ট ছড়া লিখেছে, আপনার ওই কথার সূত্র ধরে ছোট্ট ছড়াটা পড়ি আমি একটু। আমি জানি না, আমি কিন্তু আজকে বাড়ি ভাই আমি ভীষণ অগোছালো, আমি কোনোভাবে কথা বলতে পারছি না। আহ আমাকে ক্ষমা করবেন যে আমি মানে ঠিকভাবে আমি চেষ্টা করছি বারবার ফিরে আসার জন্য বিষয়ের ভেতরে, কিন্তু থাকতে পারছি না। আমি লুৎফর রহমান লিটনের ছড়াটা পড়ি, তারপর একটু কথা বলবো। মুজিব কি শেষ হয়, লুৎফর রহমান লিটন লিখেছে।
মুজিব কি শেষ হয় 32 পুড়ালে, মুজিব কি শেষ হয় 32 গুণালে, লাভ নেই পুড়িয়ে রে, লাভ নেই গুঁড়িয়ে, মুজিবুর অবিনাশী যায় না সে ফুরিয়ে, ধ্বংসের স্তূপ থেকে ফিরে আসে মুজিবে, ইয়াহিয়া বুঝেছিল ইনুসেও বুঝিবে। হ্যাঁ, 1971 একটি রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই ছিল। আজকের লড়াইটা কার বিরুদ্ধে কার? এই যে আন্দোলনে সাধারণ মানুষের কথা বাদ দেন, আপনি তো একজন উপসংস্কার কমিটির একজন সদস্যের কথা বললেন। এই আন্দোলনে যারা স্টেক হোল্ডার, যে সকল রাজনৈতিক শক্তি, তাদের প্রায় প্রত্যেকটা রাজনৈতিক শক্তির নেতৃত্বকে আমি লিখতে দেখেছি, তাদের লেখা পড়েছি। তারা ধানমন্ডির 32 নম্বরের এই ঘটনাকে কোনোভাবেই সমর্থন করে না। তার মানে যারা জুলাই আগস্টের এই ছাত্র আন্দোলনকে সমর্থন জুগিয়েছিল, যে রাজনৈতিক শক্তিগুলো, তারাও কিন্তু আজকে তাদের কাছ থেকে সরে আসলো। এরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করতে চায়। যা সত্য তাকে অস্বীকার করে কি কোনো কিছু অর্জন করা যায়? সম্ভব? তারা প্রথমে দ্বিতীয় স্বাধীনতা বলেছে, অথচ স্বাধীন কিন্তু একবারই হয়। একটি দেশ একবার স্বাধীন হয়, এরপরে বিভিন্ন রকম সমস্যার ভেতরে পড়ে, সেই সমস্যাগুলো থেকে উত্তরণ হয়, আমরা তাকে মুক্তি বলি। একটি সমস্যা থেকে, একটি রাজনৈতিক অবস্থা থেকে মুক্তিপ্রাপ্ত হয় জাতি, আবার হয়তো আরেকটা রাজনৈতিক পরিস্থিতিতে পড়ে। আমরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আবারও আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 16 বছরের শাসনকে আমি আপনি আমাদের মতো করে দেখি, আরো কোনো মানুষ তাদের মতো করে দেখতে পারে, কিন্তু এই স্বাধীন বাংলাদেশের কোন সময়কে আমার মতো করে দেখা আর আমার মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, দুটো কিন্তু এক জিনিস নয়। যারা 5ই আগস্টের এই ঘটনাটি ঘটিয়েছিল, পুরো জুলাই মাস জুড়ে কিংবা 15ই জুলাই থেকে তারা যেভাবে ঘটিয়েছে ঘটনাগুলো, মাস্টার মাইন্ড কিংবা মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে, এটা আজকে মানুষের কাছে পরিষ্কার। আমাদের একটা ভয় ছিল, আর বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশ কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, তারা ভয়ে ছিলাম ওই তরুণ প্রজন্মটাকে না আমরা হারিয়ে ফেলি। কিন্তু খুব দ্রুতই যারা ষড়যন্ত্রকারী, তাদের চরিত্র কিন্তু তরুণ প্রজন্মের কাছে উন্মোচিত হয়েছে, এবং এই তরুণ প্রজন্ম আবারও বাংলাদেশের পক্ষে ফিরে এসেছে। তাদের দেশপ্রেমী কিন্তু তাদেরকে জুলাই আগস্টের আন্দোলনে নামিয়েছিল, কারণ তারা ষড়যন্ত্রটা বুঝতে পারেনি। এখন যেহেতু ষড়যন্ত্রটা পরিষ্কার, আমি নিশ্চিত যে যেই তরুণ প্রজন্ম, যাদের হাতে আগামীর বাংলাদেশ, তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকেই তারা চায়, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকেই তারা গড়ে তুলবে, এবং তারা এই ষড়যন্ত্রকে, এই উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে তারাই রুখে দাঁড়াবে। এখন শুধু সময়ের ব্যাপার, একদমই সময়ের ব্যাপার। যে কথাটা আগেও বলেছি, আমি বারবার বলতে চাই কথাটি, আজকে কিন্তু তাদের কফিনে তারা শেষ পেরেকটি ঠুকে দিল। আকামুল্লাহ, আপনি জানেন যে গতকালকে বঙ্গবন্ধু কন্যা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন,
এবং প্রথম আলো আজকে শিরোনাম করেছে যে হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষোভ, ভেঙে দেওয়া হয়েছে 32 নম্বরের বাড়ি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি বলছি যে একজন নেতা, বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী, তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বর্তমান সময় নিয়ে বক্তৃতা দিচ্ছেন এবং দেশের বাইরে বসে। সারা বিশ্ব জানে, ভারত ঘোষণা দিয়েই তাকে ভারতে রেখেছে, তিনি সেখানে আছেন। সেখান থেকে তিনি অনলাইনে কথা বলবেন, তাতেই তাদের এত ভয় যে আতঙ্কে তাদেরকে বঙ্গবন্ধুর শেষ স্মৃতিচিহ্ন, বাঙালি জাতির সতিকাগার, বাংলাদেশের আতুর ঘর, সে ঘরটা তারা ভেঙে দিতে চায়। যদি শেখ হাসিনা দেশে ফিরে আসে, তাহলে সেই শক্তিকে তাদের কতটা ভয় পেতে হবে। প্রথম আলো এবং ডেইলি স্টার এর একটা রাজনৈতিক লক্ষ্য আছে, এটি আপনারাও জানেন, আমরাও জানি। আপনারা যারা সাংবাদিকতা করেন তারাও জানেন, আমরা যারা রাজনৈতিক ভাবে সক্রিয় কিংবা সংস্কৃতি কর্মী আমরাও জানি। তারা 2006-এর বিএনপির সরকারের ক্ষমতা হস্তান্তরের পরে সময়ে যে আন্দোলন এবং তার মধ্য দিয়ে যে 1/11 ঘটলো, সেনা সমর্থিত সরকার আসলো, সেই সেনা সমর্থিত সরকার দায়িত্ব নেওয়ার পরে -2 যে ফর্মুলা, সেই -2 ফর্মুলা প্রথম আলো ডেইলি স্টার সেটার সঙ্গে সম্পৃক্ত। আজকে এসেও কিন্তু তারা সেই -2 ফর্মুলার সাথেই সম্পৃক্ত। সুতরাং প্রথম আলো এরকম কথা বলবে, এটাই খুব স্বাভাবিক। প্রথম আলোর এই কথা বলা নিয়ে আমি বিন্দুমাত্র আহ মানে বিচলিত না এবং চিন্তাও করি না। কিন্তু আমি অন্য সকল মিডিয়াগুলো আজকে যেভাবে এটাকে প্রচার করেছে, প্রচারের ভঙ্গিটা যেটা, যে মিডিয়ার যে ভাষা, সেই ভাষাটা আমার কাছে মনে হয়েছে দেশ বিরোধী। বাংলাদেশের সাংবাদিকতা, বাংলাদেশের সাংবাদিকরা সবসময় দেশপ্রেমিক। আজকে যা যা ঘটছে, যা ঘটলো, তাকে তারা করলো নাকি তাদের করতে বাধ্য করা হলো? যদি বাধ্যই করা হয়, তাহলে 16 বছরের যে সকল সাংবাদিকরা বিগত সরকারের সময়ের বিভিন্ন চিত্র তুলে ধরেছে বা সংবাদ প্রচার করেছে, তাদেরকে যদি ফ্যাসিস্টের সহযোগী বলা হয়ে থাকে, তাহলে আজকে যে সাংবাদিকরা যে কাজ করছে, তাদেরকে কিন্তু আমরা উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর সমর্থক বলবো। এবং সেই সাংবাদিকদের তালিকায় প্রথম আলোর নাম, ডেইলি স্টারের নাম সবার আগেই থাকবে। আকাম, আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আপনার অন্য কোনো কথা বললাম। আজকের যে আবেগ, এটা শুধুমাত্র আজকের আমরা সাক্ষী থাকলাম আপনার বক্তব্যের, এবং আমরা সবাই আবেগে আক্রান্ত। আমরা আজকে লম্বা করছি না। আপনার প্রতি অনুরোধ, আপনি একজন সাংস্কৃতিক যোদ্ধা হিসাবে, মুক্তিযুদ্ধের পক্ষের একজন সংগঠক হিসাবে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের জন্য, সারা দেশের সাংস্কৃতিক কর্মীদের জন্য আপনার কোনো আহ্বান থাকলে এই সুযোগ এখানে বলে রাখুন। আমি শুধু বলবো যে আপনারা প্রস্তুত হন। এই লড়াইটা বাংলাদেশকে বাঁচানোর লড়াই। এই লড়াইটা মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের রক্তের ঋণ শোধ করবার লড়াই। এই লড়াইটা 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতটাকে বাঁচানোর লড়াই। এই লড়াইটা আমার 56,000 বর্গ মাইলের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এই লড়াইটা লাল সবুজ পতাকাকে দাঁড়িয়ে সম্মান জানানোর লড়াই। যারা যারা এই অধিকার কেড়ে নিতে চাচ্ছে,
তারা অনেক বেশি সংঘবদ্ধ। আমাদেরকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জন্য আরেকটা লড়াই করতে হবে। আমরা যে যেখানে আছি সে সেখান থেকে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই লড়াইটা করব। যদি মরতে হয় মরব, মৃত্যু জীবনে একবার হয়, প্রতিদিন মরার কোনো মানে থাকে না জীবনে। আমরা মরতে প্রস্তুত, কিন্তু লড়তেও প্রস্তুত। সুতরাং সংস্কৃতি কর্মীরা বরাবরের ন্যায় এই যুদ্ধের সামনের সারিতেই থাকবে। আপনার মাধ্যমে এটুকুই বলতে চাই শুধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার আমরা কথা বলবো আগামী কোনো অবশ্যই। একদিন, আরো বিস্তারিত ভাবে আলাপ করবো। সবাইকে শুভেচ্ছা।